আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে বলবো, প্রয়োজনে আপনি ভাঙড় থানার আইসির সাথে যোগাযোগ করতে পারেন, তারও বাইক নিতে পারেন, তাকে জিজ্ঞাসা করবেন নলমুড়িতে যেখানে ঝামেলা হয়েছিল সেখানেই পোস্টে সিসিটিভি লাগানো আছে, সেখান থেকে ভিডিও ফুটেজ নিয়ে সত্যতা প্রকাশ করা হোক। তারা দেশের সংবিধান বিরোধী কাজ করছে, তারা দেশের ন্যাশনাল জাতীয় সঙ্গীত পরিবেশনকে বিঘ্ন করার চেষ্টা করছে, তারা দেশের জাতীয় পতাকার সম্মানকে ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। দুঃখের বিষয় দেখবেন সবই হবে, কিন্তু বলবে কি আমার ক্যামেরা খারাপ, এটাই ছাড়া কোনো বলার জায়গা নাই। অর্থাৎ তারা কোন পর্যায়ে নিয়ে চলে যেতেছে, চলার চেষ্টা করছে বাংলাটাকে। আমার তো ভয় লাগে শাসক দলের ছত্রছায়া থেকে, শাসক দলের ইসলামকে গায়ে লাগিয়ে যে অ্যান্টি ন্যাশনাল ফোর্স গুলো আছে, তারা মানে ক্রমশ মাথার চা গিলানোর সুযোগ হচ্ছে বা সুযোগ করে দেওয়া হচ্ছে এইভাবে ইনসিডেন্টের মাধ্যমে। অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যদি না নেয়, তাহলে সমগ্র রাজ্যে কিন্তু এই ধরনের অ্যান্টি ন্যাশনাল ফোর্স কিন্তু ছড়িয়ে পড়তে পারে। আমরা সদা সর্বদা অখণ্ড ভারতের পক্ষে ছিলাম, আছি, আগামী থাকবো। যারা এই ধরনের অরাজকতা করছে তাদের বিরুদ্ধে আছি, থাকবো। এখানে অনেক আইবি ডিপার্টমেন্টের আছে, তাদেরকেও জানিয়ে রাখছি, আমরা অল্প কিছুদিন অপেক্ষা করবো। আপনারা আপনাদের মতো ডিএম অ্যাক্ট লাগিয়ে রাখতে পারেন, আমরাও দেশের জন্য, স্বাধীনতার জন্য আমাদের বংশ পরম্পরাটা দিয়ে জীবনকে উৎসর্গ করেছে। মাত্র 18 বছর 8 মাস 8 দিনের মাথায় শহীদ ক্ষুদিরাম বসু তার জীবনকে উৎসর্গ করেছে এই বাংলা থেকে। এই বাংলার যারা অরাজকতা করবে তাদের বিরুদ্ধে আমরা আইন অমান্য আন্দোলন আপনারা আইনের মাধ্যমে আপনার জীবনকে পৌঁছে দেন, পারলে আমাদেরকে রুখে রাখাবে, আমাদেরকে জেলের মধ্যে কত ঢুকিয়ে রাখতে পারে সেটাও আমরা দেখে নেবো। কারণ আমাদের রক্তে কিন্তু স্বাধীনতা সংগ্রামী রক্ত হয়েছে। আমরা এই বাংলাকে নতুন করে কারো উগ্রপন্থীদের হাতে বা অ্যান্টি ন্যাশনালের হাতে আমরা ছেড়ে দেবো না। আমরা বাংলা ভাগের সংক্রান্তের বিরুদ্ধে বিধানসভায় বলেছিলাম, সর্বপ্রথম বক্তব্য দিতে যখন তুলেছিলাম যে আমরা বাংলা ভাগের বিরুদ্ধে, অর্থাৎ আমরা অখণ্ড বাংলা, অখণ্ড ভারতের পক্ষে। এরপরও যারা আমাদের প্রতি অবিচার করছে, আইনের ক্ষমতা রাখাচ্ছে, তাদেরকে আমরা আইনের মাধ্যমে সংবিধান যেরকম নির্দেশনা দিয়েছে তাকে সামনে রেখে আমরা আন্দোলন করবো। বড় পদক্ষেপ আপনারা আমাদের মহিদুল মাস্টার সাহেব বললেন, মহিদুল মাস্টার সাহেব একটা শিক্ষক সংগঠনের সাথে যুক্ত আছে, তিনি একটা ইন্ডিপেন্ডেন্ট, সেখানে বিভিন্ন দলের লোকেরা আছে, সেটাকে রাজনীতির সাথে আমি তুলতে চাইছি না। তারপরও মহিদুল মাস্টার সাহেব কিন্তু আমাদের আইএসএফ এর একটা মুখপাত্র। মহিদুল মাস্টার সাহেবের অপরাধটা কি ছিল ওই দিনকে, যে তিনি এই গত 15 তারিখে যে ইনসিডেন্টটা ঘটেছিল সেই বিষয়টা ডিএম স্যারের কাছে, ডিএম ম্যাডামের কাছে জানাতে গিয়েছিল, রিসিভ নিয়ে বার হচ্ছিল। সেই সময় তাকে একজন ক্রিমিনালের মতো আচরণ করে তাকে নিয়ে আসা হলো। আপনারা পেপার পত্রগুলোতে জানতে পেরেছেন বা আপনারা সাংবাদিক বন্ধু আপনারা খবর নিয়েছেন, তার নামে যে অ্যালিগেশন এসেছিল সেটা জামিনযোগ্য, কিন্তু দুঃখের বিষয় তার নামে কোথায় কেস হচ্ছে তাকে কোনো নোটিশ না দিয়ে একজন ক্রিমিনালের মতো ব্যবহার করে তাকে তুলে নিয়ে যাওয়া হলো। অ্যাকচুয়ালি এটা আমি মনে করি এটা ভয় দেখানোর চেষ্টা হচ্ছে সমগ্র প্রতিবাদী মানুষকে। তবে যারা ভয় দেখানোর চেষ্টা করছে তাদেরকে বলবো, পৃথিবীর ইতিহাসে একটু দেখুন, বিপ্লবকে কিন্তু ভয় দিতে আটকানো যায় না। যে বিপ্লব সংগঠিত হচ্ছে, যাদের সাথে এই প্রতারণা করা হচ্ছে, এমএসসি এসএসসি শিক্ষাবন্ধ থেকে শুরু করে, প্যারাটিচার থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে, যারা কন্ট্রাকচুয়াল আছে তাদের অধিকার হরণ করা হচ্ছে। তাদেরকে এই ভয় দেখিয়ে, পুলিশ জেলের ভয় দেখিয়ে বা আইএসএফ কে বা সংযুক্ত মোর্চার কর্মীদেরকে এই পুলিশ বা জেলের ভয় দেখিয়ে এই আন্দোলন তাদেরকে বিরত রাখতে পারবে না। তাই আমি আবারও বলবো, যে কাণ্ড ঘটিয়েছে মহিদুল স্যারের সাথে, আগামী দিনে হয়তো আমাদের কাছে হতে পারে। তাই ভয়ে আমরা পিছিয়ে আসার কোনো জায়গা নাই। মিডিয়া বন্ধুর মাধ্যমে আমি আমাদের কর্মী সমর্থকদেরকে বলবো, আপনারা বিতর্কিত হবেন না। কারণ 200 বছর ধরে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন দেশ পেয়েছি, আর কটা দিন এই সরকারের বিরুদ্ধে লড়াই করে আমরা সুস্থ সমাজ গড়ে তুলব। 3 নম্বর পয়েন্ট যেটা আছে আমাদের আজকের সাংবাদিক সংবিধানে, যে মিথ্যাকে ভোট পরবর্তী যে কেস হয়েছে, ফলস কেস হয়েছে, দুটো বিধানসভা থেকে আপনারা ধরতে পারেন বা দুটো বিধানসভায় গিয়ে আপনারা দেখতে পারেন, একটা হচ্ছে ভাঙড় বিধানসভা আর ক্যানিং পূর্ব বিধানসভায় গিয়ে দেখতে পারবেন 100টা কেস হলে প্রায় 90টা কেস কিন্তু আইএসএফ তথা সংযুক্ত মোর্চার কর্মীদের বিপক্ষে গিয়েছে। তাদের যে কেস করা হয়েছে, ফলস কেস করা হয়েছে, কোন জায়গায় ঢাকা দিয়ে কোনো ঘটনা নিয়ে সেখানে 307 দিয়ে দিয়েছে। তবে আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে, আপনারা এত ফলস কেস দিয়েছেন, আমাদের আইএসএফ এর
ভাঙর আর ক্যানিং পূর্বে ছেলেরা অত্যন্ত এইটাতে এক্সপার্ট হয়ে গেছে, হারা বলে দিতে পারবে এটা জামিন যোগ্য কি যাবে অযোগ্য। আপনারা আমাদেরকে ট্রেন করিয়ে দিচ্ছে, এরকম ভাবে আপনারা লেগে থাকুন, প্রত্যেকটা ধারা আইপিসি কিন্তু আমাদের ছেলেরা জানবে। আর এটা মনে রাখবেন আগামী দিনেও কিন্তু কোর্ট আছে, যে কোর্ট আজকে হাইকোর্ট রায় দিয়েছে গতকালে, অর্থাৎ আপনাদের রেগে দৃষ্টিও কিন্তু আমরা কোর্টে যেতে বাধ্য হবো। অর্থাৎ আপনারা যে গণতান্ত্রিক পরিণত হয়ে গেছেন, থানাগুলো কিছু কিছু ক্ষেত্রে পার্টি অফিস বানিয়ে দিয়েছে, এর কিন্তু জবাব দিয়ে আপনাদেরকে কোর্টে যেয়ে করতে হবে। শেষ করার পূর্বে আমি আবারও বলছি, এখন পশ্চিমবাংলার বেশ কিছু জেলায় পানভাসী জলে বন্যা হয়ে গেছে। সেখানে আমাদের থানাগুলোর গার্ড কিছু মিনিস্ট্রির নায়কের পক্ষ থেকে ফাইসাল খান গিয়েছিলেন, থানাগুলো সেখান থেকে কন্টেস্ট করেছিলেন কিছু ত্রাণ নিয়ে। দুঃখের বিষয়, সেখানে তাকে তার সাথে মারধর করা হলো, তাকে তার প্রাণও কেড়ে নেওয়া হলো। শুধু ফাইসাল খান নয়, শাসক দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে এনজিওর পক্ষ থেকে নিয়ে গিয়েছিলেন। দিনাজ থেকে কি দুর্ব্যবহার করা হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। বাংলাকে আজকে ইউপি বা ত্রিপুরা সাথে কম্পেয়ার করার কথা হচ্ছে, কে এগিয়ে আছে। আমি তো মনে করি বাংলা কিন্তু রেসারিসিটি আছে, ফার্স্ট যাবো না সেকেন্ডে আসবো আমরা অজাগতা থেকে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা দেখতে হবে যে বাংলা কম্পিটিশন এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে। আমি আশা করবো বাংলার সৌভাগ্য সম্পন্ন মানুষকে, আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরায় কিছু ইনসিডেন্ট ঘটলে আমরা প্রতিবাদে নামি, ইউপিতে ঘটলে প্রতিবাদে নামি, কেরলে ঘটলে প্রতিবাদে নামি, বাংলায় যে ইনসিডেন্ট গুলো ঘটাচ্ছে, যে মানুষের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে, আপনারা প্রতিবাদে নামুন, আপনারা বাংলার মানুষের জন্য কথা বলুন। এখন প্রশ্ন উত্তর পর্ব আছে, আপনারা আপনাদের পক্ষ থেকে প্রশ্ন করতে পারেন, আমাদের যারা আছেন আমরা আপনাদেরকে উত্তর দেব। ধন্যবাদ। দেখা গিয়েছে যে ভাঙড়ে বেশ কিছু আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন এবং সেখানে মূল যিনি ছিলেন বাংলাদেশ সুভাষিস চক্রবর্তী। আচমকা আইএসএফ কর্মী ভাঙড়টা কেন? দেখুন, আইএসএফ থেকে যারা গিয়েছে, হ্যাঁ কিছু জন গিয়েছে, তার তিনটে কারণ আছে। প্রথম কথা হচ্ছে আমি আমার লোক ফোন করছে, ভাইজান কি করবো, আমাদের কারো বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা এসে গিয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা দিচ্ছে না, কারণ তোমরা আইএসএফ করে জিএমসি তে জয়েন করো তাহলে টাকা পেয়ে যাবে। দেখুন, আমি আমার পক্ষ থেকে তাদের বাড়ি করা টাকা দিতে পারছি না, বা জিএমসি বা মমতা ব্যানার্জি নিজস্ব টাকা নাই, তারপর সেটাকে স্টার্ট করছে। আমি আমার দিক থেকে তাদেরকে বলেছি যে বাড়ি করার যদি তোমার মাটির বাড়ি আছে, তুমি যদি বাড়িটা পেতে পাও, তুমি তোমার ওই কান্ট্রির ওখানে যেতে পারো, কোনো সমস্যা নেই, তোমার ওখানে যেতে পারো। আরেকটা কথা হচ্ছে, যারা যেতে চাইছে না তাদের রুজির জায়গায় হামলা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তারা বাজারে গিয়ে বসে, যে বাজারে যারা বসে সবজি বিক্রি করে তারা নিজস্ব জায়গা নয়, সেখানে শাসক দলের যারা আমাদের তুষ্ট গুন্ডারা আছে তারা তাদেরকে মারধর করে তুলে দিচ্ছে এবং পথ দিচ্ছে। এই সমস্ত ভয় ভীতি দেখিয়ে তারা সেখানে যাচ্ছে। তবে আমি একটা কথা বলবো, 2021 আমি বিধানসভা 1,09,000 ভোট পেয়েছি। পঞ্চায়েত ভোট যখন আসবে 1,09,000 একটা যদি কম ভোট আসে, তাহলে মনে করবো এটা আইএসএফ এর জিতকেরি। আর 1,09,000 বেশি ভোট পেয়ে আমি দেখিয়ে দেবো টোটাল ভাঙড় বিধানসভা থেকে যে না আইএসএফ এর কর্মীরা ছিল এবং আগামীতে ভোট বাড়িয়েছে। বলছেন যে আপনাদের সঙ্গে যে আইএসএফ এর সঙ্গে যে প্রযোজ্য সংযুক্ত মোর্চা, সেটা মূলত নির্বাচন সমঝোতা এবং তার পরবর্তীকালে নির্বাচন হলে আপনাদের সঙ্গে ভেবে দেখা যাবে যে জোট হবে কি হবে। এই ক্ষেত্রে কি সিপিএম এর সঙ্গে বা লেফট ফ্রন্টের সঙ্গে সংযুক্ত মোর্চা যৌথভাবে চলবে, মানে আইএসএফ সংযুক্ত মোর্চার সঙ্গে থেকে চলবে না আলাদা চলবে? বিষয়টা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের সংযুক্ত মোর্চা তো একটা মোর্চা, ফ্রন্টাল অর্গানাইজেশন। প্রত্যেকটা দলের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, রাজনৈতিক অবস্থান আছে। এছাড়া সিপিএম এর নিজস্ব রাজনৈতিক অবস্থান, ঠিক একই রকম ভাবে আইএসএফ এর একটা নিজস্ব রাজনৈতিক অবস্থান আছে। যখনই আমরা মনে করি এটা সংযুক্ত মোর্চা ব্রিগেড মিটিং এ ঘোষণা হয়েছিল, আপনারা নিশ্চয়ই শুনেছেন, সংযুক্ত মোর্চার চেয়ারম্যান সাহেব নিজেই ঘোষণা করেছিলেন, আমরা প্রাথমিক ভাষায় জানাতে চাই, ঘোষণা হয়েছিল সংযুক্ত মোর্চা কেবলমাত্র নির্বাচনের জন্য হয়নি। সীতারাম বাবু নিজেও বলেছিলেন যে এটা আন্দোলনের মঞ্চ। আজ এই সীতারাম বাবু যদি এখন বলেন এটা নির্বাচনের মঞ্চ, তার দায় নওশাদ সিদ্দিকীর নয়, এটা সীতারাম ইয়েচুরির দায়। এটা স্পষ্টভাবে আমরা জানাতে চাই। আমাদের অবস্থা অবশ্যই সংযুক্ত মোর্চার পক্ষে আছি, সংযুক্ত মোর্চার পক্ষে থাকবে। আগামী দিনে যখনই সংযুক্ত মোর্চা পথ চলবে একসঙ্গে সবসময়,
প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক অবস্থা তার ক্রিয়া থাকতেই পারে। যদি কেউ এটাও স্পষ্ট করে দিতে চায় সংযুক্ত মোর্চা একটা মোর্চা, সবাই মিলে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, কোন একটা দল যদি মনে করে যে সংযুক্ত মোর্চা উঠে যাচ্ছে, তার চলে যেতে ইচ্ছে হলে সে চলে যেতে পারে। সংযুক্ত মোর্চা তুলে দেওয়ার ঘোষণা করার অধিকার একটা কোনো বিশেষ রাজনৈতিক দলের হতে পারে না। দেখুন, যে কেউ, আমরা স্পষ্টভাবে বলতে চাই সংযুক্ত মোর্চা, আবারও বলছি, কয়েকটা সংগঠনের ফ্রন্ট মোর্চা, এই সংগঠনগুলো যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবে ততক্ষণই মোর্চা থাকবে। সিপিএম তো সংযুক্ত মোর্চার মালিক নয়, আইএসএফ ও সংযুক্ত মোর্চার মালিক নয়, কিংবা কংগ্রেসের মালিক নয়। সুতরাং যে কেউ যখন খুশি সংযুক্ত মোর্চা থেকে চলে যেতে পারে, কেউ কাউকে আটকে রাখতে পারে নাকি? এটা পসিবল নাকি আটকে রাখা? যতক্ষণ একসঙ্গে থাকবে মোর্চা থাকবে। ওই যদি একসঙ্গে কেউ না থাকে তাহলে সেই মোর্চা থেকে বাইরে বেরিয়ে যাবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা সবসময় সংযুক্ত মোর্চার পক্ষে ছিলাম, সংযুক্ত মোর্চার পক্ষে আছি, মানুষের ঐক্যের পক্ষে আছি, শুধু ভোট নয়। আমরা মনে করি নির্বাচন জয় করাটার জন্যই সংযুক্ত মোর্চা নয়, এটা গণতান্ত্রিক আন্দোলনের একটা বৃহত্তর মঞ্চ। इलेक्शन के बाद आए थे अपना तरफ से, ठीक है, हम लोग एक ही सिर्फ सीट जीता है, ठीक है, अपने तरफ से जहाँ जहाँ हम लोग कैंडिडेट किया है, उसके बाद दूसरी जगह पे हम लोग रिलीफ, जैसे अभी इलेक्शन के बाद बहुत बड़ा महामारी आया है, हम रिलीफ के काम में चल रहे हैं और अवार्ड के काम चला रहे हैं। जैसे थर्ड वेव के बारे में हम लोग उनको अवार्ड कर रहे हैं, ये हम लोग का काम चल रहा है। देखिए, इसको लेकर खास करके हम लोग डीएम को भी, एसपी को भी लेटर दिया है। देखिए, वो लोग क्या कर रहे हैं हम लोग देख रहे हैं, उसके बाद हम लोग उसको लेकर कोर्ट में जाएंगे। देखिए, स्थानीय लोग या केएमसी का लोग, जैसे कि बोलिए हम उसका जवाब हम देंगे, इसका डिमांड है। केएमसी का डिमांड है, कुछ बात है तो बोलिए हम उसकी तरफ उसका जो आंसर हम देंगे। स्थानीय का अगला क्या होगा, अगला हम देंगे। আফগানিস্তানের তালিবান শাসকরা ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে এবং সেখানে তারা তদন্ত করছে। এই সামনে চলে আসি, গোটা বিশ্ব রাজনীতি তালিবানের ক্ষমতা নিয়ে চিন্তিত রয়েছে। দেখুন, ওটা আন্তর্জাতিক ইস্যু, আমার দেশের কূটনীতিক যারা নিয়ে আলোচনা করে তারা করবে এই বিষয়ে। তবে আমাদের ওখানকার যারা ইন্টারন্যাশনাল রিপোর্টার্স আছে, প্রতিনিয়ত আমাদের যোগাযোগ চলছে, আমরা অবজার্ভ করে রেখেছি, আমরা খুব তাড়াতাড়ি আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট দেবো। এই